এর আগের পর্বে আপনারা শুনেছেন কৈলাস চৌধুরীর পাথরের প্রথম পর্ব। ফেলুদাকে কৈলাস চৌধুরী নামে একজন বিশিষ্ট শিকারী চিঠি দিয়ে দেখা করতে বলেন। তার এক বহুমূল্যের ব্লু ডায়মন্ডের জন্য কে বা কারা তাকে হুমকি দিচ্ছে। তার ভাগ্নে অবনীশবাবু বলেন তার মামার কিছু স্বভাব যেন বদলে গিয়েছে। বাকি অংশ শুনবেন আজ এই দ্বিতীয় পর্বে। এই যেমন এমনিতে রোজ সকালে উঠে বাগানে পায়চারি করেন, গত দুদিন কিন্তু তিনি সেটা করেননি। ঘুম থেকে ওঠেনি তিনি দেরি করে, বোধহয় রাতে জাগেন বেশি। সেইটার কোনো ইঙ্গিত পেয়েছেন নাকি? আগে হ্যাঁ, আমি তো একতলাতেই শুই। আমার ঠিক ওপরের ঘরটাই আমার মামা বাবুর। পায়চারি করার শব্দ পেয়েছি মাঝরাতে, গলার স্বরও পেয়েছি বেশ জোরে। মনে হয় ঝগড়া করছিল, বোধহয় দাদুর সাথে। দাদু ছাড়া আর কেই বা হবেন। সিঁড়ি দিয়ে ওঠানামা করার শব্দও পেয়েছি। একদিন সন্দেহ হয়েছিল, তাই সিঁড়ির নিচে আমি দাঁড়িয়েছিলাম। দেখলাম মামা ছাদ থেকে দোতলায় নামলেন, তার হাতে বন্দুকও ছিল। তখন কটা হবে দেখেছেন নাকি? আগে হ্যাঁ, তখন রাত 2টো হবে। ছাতের উপরে কি কিছু আছে নাকি? কিছুই নেই, কেবলমাত্র একটা ঘর আছে, যাকে বলে চিলে কোঠা। পুরোনো কিছু চিঠিপত্র ছিল সেখানে, সেসব আমি মাসখানেক হলেও বের করে এনেছি। ফেলুদা উঠে পড়ল। বুঝলাম তার আর কিছু জিজ্ঞাসা করার নেই। অবনীশবাবু বললেন, এসব কেন জিজ্ঞাসা করছেন, আমাকে একটু বলবেন? ফেলুদা একটু হেসে বলল, আপনার মামা কোনো কারণে একটু উদ্বিগ্ন আছেন, তবে সে নিয়ে আপনি ভাববেন না। আপনি আপনার স্ট্যাম্প নিয়েই থাকুন। এদিকের ঝামেলা মিটে গেলে একদিন এসে আপনার কালেকশন আমি দেখব। কৈলাসবাবুর সাথে একবার শেষ দেখা করে ফেলুদা বলল, আপনাকে 16 আনা ভরসা আমি দিতে পারছি না, তবু এইটুকু বলছি যে আপনার ভাবনাটা আমায় ভাবতে দিন। রাত্রে ঘুমানোর চেষ্টা করুন, দরকার হলে ওষুধ খাবেন, আর ছাতে একদমই যাবেন না। এ পাড়ায় বাড়িগুলো সব ঘেঁষাঘেঁষি। আপনার শত্রু যদি পাশের বাড়ির ছাদে এসে আস্তানা গাড়ে তবে কিন্তু আপনার বিপদ হতে পারে। এই শুনে কৈলাসবাবু বললেন, ছাতে গিয়েছিলাম বটে, তবে কিন্তু আমার সঙ্গে বন্দুকও ছিল। একটা আওয়াজ পেয়ে গিয়েছিলাম, যদিও গিয়ে কিন্তু আমি কিছুই পাইনি। বন্দুকটা সবসময় আপনার কাছে থাকে তো? হ্যাঁ, তা আমি রাখি, তবে মানুষের মনের উদ্বেগ অনেক সময় হাতের আঙুলেও সঞ্চারিত হয়, সেটা আপনি জানেন বোধহয়। বেশি দিন এভাবে চলতে থাকলে আমার টিপের যে কি হবে তা আমি একদমই জানি না। পরের দিন ছিল রবিবার। সারাদিনের মধ্যে বেশিরভাগটাই ফেলুদা তার ঘরে পায়চারি করেছে। বিকেল 4টে নাগাদ ওকে পায়জামা ছেড়ে প্যান্ট পরতে দেখে জিজ্ঞাসা করলাম, ফেলুদা তুমি বেরোচ্ছ নাকি? ফেলুদা বলল, ভিক্টোরিয়া মেমোরিয়ালের লিলি গাছগুলো একবার দেখে আসবো ভাবছি। যাবি তো চ। ট্রামে করে গিয়ে লোয়ার সার্কুলার রোডের মোড়ে নেবে হাঁটতে হাঁটতে 5টা নাগাদ আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের দক্ষিণ গেটে পৌঁছালাম। এদিকটায় লোকজন একটু কমই আসে, বিশেষ করে সন্ধ্যের দিকটায় যা লোকজন সবই সামনের দিকে, মানে উত্তরে গড়ের মাঠের দিকে থাকে। গেট দিয়ে ঢুকে 20 হাত আন্দাজ করে এগিয়ে গিয়ে দেখি বাঁদিকে সত্যিই লিলি গাছের কেয়ারি। তার প্রথম সারির প্রথম গাছটার নিচেই পাথরটা রাখার কথা। লিলি গাছের মতো অত সুন্দর জিনিস দেখেও গাটা কেমন জানি ছমছম করে উঠল। ফেলুদা বলল, কাকার একটা বাইনোকুলার ছিল না, যেটা সেবার দার্জিলিংয়ে নিয়ে গেছিলাম? আমি বললাম, হ্যাঁ আছে তো। মিনিট 15 ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরে আমরা একটা ট্যাক্সি নিয়ে সোজা চলে গেলাম লাইট হাউসের সামনে। ফেলুদার কি সিনেমা দেখা শখ হলো নাকি? কিন্তু শেষ পর্যন্ত সিনেমায় না ঢুকে ও গেল উল্টো দিকের একটি বইয়ের দোকানে। এ বই সে বই ঘেটে ফেলুদা দেখি একটা বিরাট মোটা স্ট্যাম্পের ক্যাটালগ নিয়ে তার পাতা উল্টাতে আরম্ভ করলো। আমি পাশ থেকে ফিস করে বললাম, তুমি কি অবনীশবাবুকে সন্দেহ করছো? ফেলুদা বলল, এতই যার স্ট্যাম্পের শখ, তার কিছুটা কাঁচা পয়সা হাতে এলে সুবিধা হয় না? আমি বললাম, কিন্তু আমরা যখন দোতলা থেকে একতলায় নামলাম তখন যে টেলিফোনটা এলো সেটা তো অবনীশবাবু করেননি। না, সেটা করেছিল মচলন্দপুরের আদিত্যনারায়ণ সিংহ। বুঝলাম ফেলুদা এখন ঠাট্টার মেজাজে রয়েছে। ওর সঙ্গে আপাতত আর এই বিষয়ে কথা বলা চলবে না। বাড়ি যখন ফিরলাম তখন ঘড়িতে 8টা বাজে। ফেলুদা কোটটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আমি যতক্ষণ হাত মুখ ধুয়ে আসছি তুই ততক্ষণ ডিরেক্টরি থেকে কৈলাসবাবুর নাম্বারটা বার করতো। ডিরেক্টরিটা হাতে নিয়ে টেলিফোনের সামনে বসা মাত্রই কিরিং কিরিং করে ফোনটা বেজে উঠল। আমি বেশ চমকেই গিয়েছিলাম।
আমাকেই ধরতে হবে ভেবে তুলে নিলাম রিসিভারটা। কে কথা বলছেন? এ কি অদ্ভুত গলা, এ গলা তো আমি চিনি না। বললাম, কাকে চাই? কর্কশ গলায় উত্তর এলো, ছেলে মানুষ বয়সে গোয়েন্দাদের সঙ্গে ঘোরাফেরা করা হয় কেন? প্রাণের ভয় নেই? আমি ফেলুদার নাম ধরে ডাকতে গেলাম, কিন্তু দেখি গলা দিয়ে আওয়াজ বেরোলো না। কাঁপতে কাঁপতে টেলিফোনটা রেখে দেওয়ার আগে শুনতে পেলাম লোকটা বলল, সাবধান করে দিচ্ছি, তোমাকেও আর তোমার দাদাকেও। এর ফল কিন্তু ভালো হবে না। আমি কাঠ হয়ে চেয়ারে বসে রইলুম। বাথরুম থেকে বেরিয়ে এসে ফেলুদা বলল, কিরে, তুই ওইভাবে বসে রয়েছিস কেন? কার একটা ফোন এসেছিল। কোনো মতে ঘটনাটা ফেলুদাকে বললাম। দেখলাম ও গম্ভীর হয়ে গেল। তারপর আমার পিঠে একটা চাপড় মেরে বলল, আরে ঘাবড়াসনি, লোক থাকবে, পুলিশের লোক, বিপদের কোনো ভয় নেই। ভিক্টোরিয়া মেমোরিয়ালে একবার যেতেই হবে কালকে। রাত্রে ভালো ঘুম হলো না। শুধু যে টেলিফোনের জন্য তা নয়, কৈলাসবাবুর বাড়ির ভেতরে অনেক কিছুই বারবার চোখের সামনে ভেসে উঠছিল। লোহার রেলিং দেওয়া সিঁড়ি, দোতলায় মার্বেল বাঁধানো অন্ধকার লম্বা বারান্দা, আর তার বারান্দার দরজার ফাঁক থেকে কৈলাসবাবুর বাবার সেই মুখ। কৈলাসবাবুর দিকে ওরকমভাবে চেয়েছিল কেন তিনি? আর কৈলাসবাবু বন্দুক হাতে ছাতে কেন গিয়েছিলেন? কিসের শব্দই বা পেয়েছিলেন উনি? ঘুমোতে যাবার আগে ফেলুদা একটা কথা বলেছিল, জানিস তপসে, যারা টেলিফোন করে আর চিঠি লিখে হুমকি দেয় তারা বেশিরভাগ সময় আসলে একটা কাওয়ার্ড হয়। এই কথাটার জন্যই বোধহয় শেষ পর্যন্ত রাতে ঘুমটা আমার এসে গিয়েছিল। পরদিন সকালে উঠে ফেলুদা কৈলাসবাবুকে ফোন করে বলল, তিনি যেন নিশ্চিন্তে বাড়িতে বসে থাকেন, যা করার তা ফেলুদাই করবে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কখন যাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে? ফেলুদা বলল, কাল যে সময় গিয়েছিলাম ঠিক সেই সময় যাব। ও ভালো কথা, তোর স্কুলের ড্রয়িং খাতা আর পেন্সিল টেন্সিল আছে তো? আমি একটু ঘাবড়ে গেলাম। বললাম, কেন, তা দিয়ে কী হবে? আছে কি না বল না। হ্যাঁ, তা তো থাকতেই হবে। তাহলে ওগুলোর সঙ্গে নিয়ে নিবি। লিলি গাছের উল্টো দিকে কিছুটা দূরে দাঁড়িয়ে তুই ছবি আঁকবি। গাছপালা, মেমোরিয়ালের বিল্ডিং, যা হয় কিছু একটা। আমি হব তোর মাস্টার। আমি জানতাম ফেলুদার আঁকার হাত রীতিমতো ভালো। বিশেষ করে মাত্র একবার একটা মানুষকে দেখেই পেন্সিল দিয়ে খসখস করে মোটামুটি তার একটা পোর্ট্রেট এঁকে দেওয়ার আশ্চর্য ক্ষমতা ফেলুদার মধ্যে আছে। ফলে এই কাজটা তার পক্ষে একদমই বেমানান হবে না। শীতকালের দিন এমনিতেই ছোট হয়, তাই আমরা 4টের কিছু আগেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছে গেলাম। সোমবার ভিড়টা এমনিতেই একটু কম। 3টে পেরাম্বুলেটার সাহেবের বাচ্চাদের নিয়ে নেপালি আয়ারা ঘোরাফেরা করছে। আর একটা পরিবারকে দেখে মারোয়ারি বলেই মনে হয়। আর তাছাড়া আছে 2-1জন বুড়ো ভদ্রলোক। এদিকটায় আর বিশেষ কেউই নেই। কম্পাউন্ডের মধ্যেই, কিন্তু গেটের বেশ কিছুটা দূরে চৌরঙ্গির দিকটায় একটা বড় গাছের তলায় 2জন প্যান্ট পরা লোককে দেখলাম, যাদের দিকে তাকিয়ে ফেলুদা আমায় কোনোই দিয়ে আস্তে করে একটা খোঁচা দিল। বুঝলাম ওরা পুলিশের লোক। ওদের কাছে নিশ্চয়ই লোকানো রিভলভার আছে। আমি জানতাম ফেলুদার সঙ্গে পুলিশের বেশ কিছু লোকের খাতির আছে। লিলি ফুলের শাড়ির উল্টো দিকে কিছুটা দূরে খাতা পেন্সিল বার করে আমি ছবি আঁকতে আরম্ভ করলাম। এই অবস্থায় কে ছবি আঁকায় মন বসে? চোখ আর মন দুটোই যেন অন্যদিকে চলে যায়। আর ফেলুদা মাঝে মাঝে এসে আমায় ধমক দেয় আর পেন্সিল দিয়ে খসখস করে হিজিবিজি কিছু একটা এঁকে দিয়ে যায়, যেন কতই না কারেক্ট করছে। আমার কাছ থেকে একটু দূরে সরে গেলেই ফেলুদা বাইনোকুলার চোখে লাগিয়ে এদিক ওদিক দেখে। সূর্য যখন প্রায় ডুবুডুবু, তখন কাছেই একটা গির্জা থেকে 5টার ঘন্টা বাজল। লোকজন এবার আরও কমে আসতে লাগলো, কারণ একটু পরেই বেশ ঠান্ডা পড়বে। মারোয়ারিরা একটা বিরাট গাড়িতে উঠে চলে গেল। আয়াগুলো পেরাম্বুলেটার ঠেলতে ঠেলতে সেই দিকেই রওনা দিল। লোয়ার সার্কুলার রোডে আপিস ফেরতা গাড়ির ভিড় আস্তে আস্তে বাড়তে আরম্ভ করেছে। তাদের ঘন ঘন হর্নের আওয়াজও আমার কানে আসতে লাগলো। ফেলুদা আমার পাশে এসে বসতে গিয়েও বসলো না। দেখলাম তার চোখ ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেটের দিকে। আমি সেই দিকে চেয়ে দেখি গেটের বেশ কিছুটা বাইরে রাস্তার ধারে একজন ব্রাউন চাদর পরা ভদ্রলোক। ফেলুদা চোখে বাইনোকুলার লাগিয়ে কিছুক্ষণ ওদিকে দেখে বাইনোকুলারটা আমার হাতে দিয়ে বলল, দেখ, ওই চাদর পরা লোকটাকে দেখ। বাইনোকুলার চোখে লাগাতেই লোকটা যেন আমার 10 হাতের মধ্যে চলে এলো। আর আমি হঠাৎই চমকে উঠলাম। এ কি, এই যে কৈলাসবাবু নিজে এসে দাঁড়িয়ে রয়েছেন। হ্যাঁ চল, নিশ্চয়ই আমাদের খুঁজছেন উনি। কিন্তু আমরা রওনা হওয়ার সঙ্গে সঙ্গেই
দেখলাম ভদ্রলোক হাঁটতে আরম্ভ করলেন। গেটের বাইরে এসে কৈলাসবাবুকে আর আমরা দেখতে পেলাম না। ফেলুদা বলল, চল শ্যামপুকুর। ভদ্রলোক বোধ হয় আমাদের দেখতে পাননি, আর না দেখে নিশ্চয়ই চিন্তিত হয়ে পড়েছেন। ট্যাক্সি পেলে ট্যাক্সিই নিতাম, কিন্তু আপিস ফেরতা টাইমে সেটা সম্ভব নয় ভেবেই আমরা ট্রাম ধরার মতলবে চৌরঙ্গির দিকে হাঁটতে শুরু করলাম। রাস্তা দিয়ে পরপর লাইন দিয়ে গাড়িগুলো চলে যেতে লাগলো। হঠাৎই ক্যালকাটা ক্লাবের সামনে এসে একটা ঘটনা ঘটে গেল, যেটা ভাবলে এখন আমার ঘাম ছুটে যায়। কথা নেই বার্তা নেই, ফেলুদা হঠাৎ হ্যাঁচকা টান মেরে আমায় রাস্তায় ছুঁড়ে ফেলে দিল, আর সে নিজেও লাফ মারল একটা। ঠিক তার পর মুহূর্তেই দারুণ স্পিডে একটা গাড়ি আমাদের গা ঘেঁষে বেরিয়ে গেল। ফেলুদা বলে উঠল। ও, গাড়ির নাম্বারটাও মিস করে গেলাম। কিন্তু সেটার আর কোনো উপায় নেই। সন্ধ্যার অন্ধকারে অন্য গাড়ির সঙ্গেও সেই গাড়িটাও ভিড়ে মিলিয়ে গিয়েছে। আমার হাতের খাতা পেন্সিল যে কোথায় ছিটকে গিয়েছে তা খুঁজে আর সময় নষ্ট করলাম না। এটা বেশ বুঝতে পেরেছিলাম যে ফেলুদা ঠিক সময় যদি বুঝতে না পারত, তাহলে দুজনেই নির্ঘাত গাড়ির চাকার তলায় চলে যেতাম। ট্রামে ও রাস্তায় ফেলুদা সারাক্ষণই গম্ভীর মুখে বসে রইল। কৈলাসবাবুর বাড়িতে পৌঁছে বৈঠকখানায় গিয়ে সোফায় বসা কৈলাসবাবুকে ফেলুদা প্রথম কথা বলল। আপনি আমাদের দেখতে পেলেন না? ভদ্রলোক কেমন যেন একটু থতমত খেয়েই বলল, কোথায় দেখতে পেলাম না বলুন তো? কি বলছেন আপনি? কেন, আপনি ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাননি? আমি? সে কি কথা? আমি তো এতক্ষণ শোবার ঘরে বিছানায় শুয়ে ছটপট করছিলাম। এই সবেমাত্র নিচে এসে বসলুম। তাহলে কি আপনার কোনো যমজ ভাই আছে নাকি? কৈলাসবাবু কেমন যেন একটু অবাক হয়ে বললেন, সে কি? আমি আপনাকে সেদিন বলিনি? কি বলেননি? এই যে কেদার আমার যমজ ভাই। ফেলুদা সোফার উপরে বসে পড়ল। কৈলাসবাবুর মুখটা যেন একটু শুকিয়ে গিয়েছিল। কাঁপা কাঁপা গলায় সে বলল, আপনি কেদারকে দেখেছেন? সে ওখানে ছিল? হ্যাঁ, তাছাড়া তো আর কেউ হতেই পারে না। সর্বনাশ! কেন বলুন তো? কেদারবাবুর কি ওই পাথরটার উপরে কোনো অধিকার আছে নাকি? কৈলাসবাবু হঠাৎই যেন একটু নেতিয়ে গেলেন। সোফার হাতলে মাথাটা এলিয়ে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তা ছিল বই কি। কেদারই প্রথম ওই পাথরটা দেখে। আমি তো মন্দিরটা দেখি, কিন্তু দেবমূর্তির কপালে ওই পাথরটা কেদারই প্রথম দেখেছিল। তারপর আর কি, একরকম আবদার করে এই পাথরটা আমি নিই। অবশ্য মনে মনে জানতুম ওটা যদি কেদার নিত তাহলে ওটা বেচে টাকাটা নষ্ট করে দিত। আর ওটা সঠিক দাম জানা সত্ত্বেও আমি কেদারকে জানাইনি। সত্যি বলতে কি, কেদার যখন বিদেশে চলে গেল তখন আমার মনে একটা নিশ্চিন্তির ভাব এসেছিল, কিন্তু ওখানে হয়তো বিশেষ কোনো সুবিধা করতে পারিনি, তাই আবার ফিরে এসেছে। হয়তো এই পাথরটাকে বিক্রি করে সে একটা নতুন ব্যবসা ভাববে। একটুক্ষণ চুপ থেকে ফেলুদা বলল, এখন উনি কি করতে পারেন সেটা আমায় বলুন। কৈলাসবাবু বললেন, জানি না, তবে আমার মুখোমুখি তো একবার আসবেই। বাড়ি থেকে যখন বেরোই না আর লিলি গাছের নিচে যখন পাথরটা আমি রাখিনি, তখন সে আসবেই। তবে আপনি কি চান? আমি এখানে থেকেই কোনো একটা ব্যবস্থা করি? আজ্ঞে না, তার আর কোনো প্রয়োজন হবে না। সে আমাকে কথা বলার একটা সুযোগ নিশ্চয়ই দেবে। আর যদি কথা বলতে আসে, ভাবছি পাথরটা আমি দিয়েই দেব। আপনার কাজ এখানেই শেষ। আপনি যে লাইফ রিস্ক করে ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়েছিলেন তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আপনি বিলটা পাঠিয়ে দেবেন, আমি একটা চেক লিখে দেবো। ফেলুদা বলল, লাইফ রিক্সই বটে। একটা গাড়ি তো পেছন দিয়ে এসে আমাদের প্রায় মেরেই দিচ্ছিল। আমার কনুইটা খানিকটা ছড়েই গিয়েছিল। আমি সেটা এতক্ষণ হাত দিয়ে ঢাকার চেষ্টা করছিলাম, কিন্তু চেয়ার থেকে ওঠার সময় ফেলুদা সেটা দেখে নিল। ও কি, তোর হাতে এত রক্ত যে? তারপর কৈলাসবাবুর দিকে ফেলুদা ফিরে বলল, কিছু যদি মনে না করেন, আপনার এখানে একটু ডেটল বা আয়োডিন হবে? এসব ঘাগুলো বড্ড তাড়াতাড়ি সেফটি হয়ে যায়। কৈলাসবাবু ব্যস্ত হয়ে বললেন, ইস, যা হয়েছে কলকাতার রাস্তাঘাট, দেখি অবনীশকে জিজ্ঞাসা করে। অবনীশবাবুর ঘরের সামনে গিয়ে ডেটলের কথা জিজ্ঞাসা করতেই উনি কেমন যেন একটু অবাক হয়ে বললেন, সে কি, তুমি যে এই সেদিন 7 দিন আগে একটা ডেটল আনলে, সেইটা ফুরিয়ে গেল বুঝি? কৈলাসবাবু একটু অপ্রস্তুত হয়ে বললেন, ওহো, তাই তো। এই দেখো, আমার একদম খেয়ালই নেই। আমার কি আর মাথার ঠিক আছে? ডেটল লাগিয়ে কৈলাসবাবুর বাড়ি থেকে বেরিয়ে এসে দেখি ফেলুদা কর্নওয়ালি স্ট্রিটের দিকে না গিয়ে তার উল্টো দিকে যাচ্ছে। আমি কিছু জিজ্ঞাসা করার আগেই সে আমায় বলল,
গণপতিদার কাছে একটা টেস্টের টিকিটের কথা বলে যাই, এত কাছেই যখন এসেছি। কৈলাসবাবুর দুটো বাড়ি পরেই গণপতি চ্যাটার্জির বাড়ি। আমি তার নাম আগেই শুনেছি ফেলুদার মুখে, কিন্তু কখনো দেখিনি। রাস্তার উপরেই সামনের একটা ঘর, টোকা মারতেই গেঞ্জির ওপরে পুলোভার পরা একজন নাদুস নুদুস ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে এলো। আরে ফেলু মাস্টার জি, কি খবর? একটা খবর তো বুঝতেই পাচ্ছেন। তা তো বুঝেছি, তবে সশরীরে তাকে তা নাই দিতে পারতে। তোমার রিকোয়েস্টকে আমি কখনো বলি? যখন বলেছি দেবো, তখন আমি দেবই। আসার অবশ্যই অন্য একটা কারণও আছে। শুনেছি আপনার বাড়ি থেকে নাকি উত্তর কলকাতার একটা ভালো ভিউ পাওয়া যায়, একটা ফিল্ম কোম্পানির জন্য সেইটাই দেখতে চাইছিলাম। স্বচ্ছন্দে শটান সিঁড়ি দিয়ে চলে যাও, আমি এদিকে একটু চায়ের আয়োজন করছি। চারতলার ছাদে উঠে পূব দিকে তাকিয়ে দেখি কৈলাসবাবুদের বাড়ি। একতলার বাগান থেকে ছাদ অব্দি দেখা যাচ্ছে। দোতলার একটা ঘরে আলো জ্বলছে, আর তার ভিতরে একজন লোক খুটখুট করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। খালি চোখেই বুঝতে পারলাম সেটা কৈলাসবাবুর বাবা। ছাদের উপরে যে চিলেকোঠা, তার জানলা দিয়ে দেখলাম উল্টো দিকের একটা দেওয়াল দেখা যাচ্ছে। দরজাটা বোধ হয় এর উল্টো দিকে। হঠাৎ দোতলার একটা বাতি জ্বলে উঠল, বুঝলাম ওটা সিঁড়ির বাতি। ফেলুদা চোখে বাইনোকুলার লাগালো, একজন লোক সিঁড়ি দিয়ে উঠছে। কে, কৈলাসবাবু নাকি? এত দূর থেকেও তার লাল সিল্কের ড্রেসিং গাউনটি বোঝা যায়। কয়েক সেকেন্ডের জন্য কৈলাসবাবুকে দেখা গেল, তারপরে দেখি হঠাৎ তিনি ছাদের উপরে উঠে এসেছেন। আমরা দুজনেই চট করে একসঙ্গে নিচু হয়ে গেলাম, শুধু চোখ দুটো পাঁচিলের উপর দিয়ে বার করে রাখলাম। দেখি কৈলাসবাবু এদিক ওদিক দেখে চিলেকোঠার উল্টো দিকে চলে গেল। তারপরই ঘরের মধ্যে একটা বাতি জ্বলে উঠল। কৈলাসবাবুকে জানলায় দেখা গেল, উনি আমাদের দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে। আমার বুকের ভিতরটা এর মধ্যেই ঠিপ ঠিপ আরম্ভ হয়ে গিয়েছে। কৈলাসবাবু দাঁড়িয়ে থেকে হঠাৎ মাটিতে বসে পড়লেন। কিছুক্ষণ পর কৈলাসবাবু আবার ঘরের বাতি নিভিয়ে সিঁড়ি দিয়ে নিচে চলে গেল। সেই দেখে ফেলুদা বলল, গোলমাল, ঘোর গোলমাল। ফেলুদার এরকম অবস্থায় আমি ওকে বিশেষ কিছু বলতে সাহস পাই না। অন্য সময় মাথায় চিন্তা করলে ও পায়চারি করে, কিন্তু আজ দেখলাম শটান বিছনায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। রাত 9:30টায় দেখলাম ওর নোট বইতে কী সব হিজিবিজি লিখছে। ও আবার ওসব লেখাগুলো ইংরাজি ভাষায়, কিন্তু গ্রিক অক্ষরে লেখে, আর সে অক্ষর আমার জানা নেই। এইটুকু শুধু বুঝতে পারলাম যে কৈলাসবাবুর বারণ থাকা সত্ত্বেও ও এই পাথরের ব্যাপারে কাজ চালিয়ে যাচ্ছে। ঘুমোতে রাত হয়েছিল বলেই বোধ হয় সকালে নিজে থেকে ঘুমটা আর ভাঙলো না, ভাঙলো ফেলুদার ঠেলাতে। এই তপসে, তাড়াতাড়ি ওঠ, শ্যাম্পু করে যেতে হবে। কিসের জন্য ফেলুদা? ফোন করেছিলাম, কেউ ধরছে না, নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। 10 মিনিটের মধ্যেই ট্যাক্সিতে উঠে ঊর্ধ্বশ্বাসে ছুটলাম শ্যাম্পুকুরের দিকে। গাড়িতে ফেলুদা শুধু একটাই কথা বলল, কি সাংঘাতিক লোক রে বাবা, আর একটু আগে যদি বুঝতে পারতাম তবে বোধহয় এই গন্ডগোলটার হতো না। কৈলাসবাবুর বাড়িতে পৌঁছে ফেলুদা বেল টেলার টিপল না। অবশ্যই দরজাটা খোলা ছিল বলেই সেটা আমাদের বড় ভাগ্যি। সিঁড়ি পেরিয়ে অবনীশবাবুর ঘরের সামনে পৌঁছতেই চক্ষু স্থির হয়ে গেল। টেবিলের সামনে একটা চেয়ার উল্টে পড়ে আছে, আর তার ঠিক পাশেই হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছেন অবনীশবাবু। ফেলুদা 8 মিনিটের মধ্যেই ভদ্রলোকের হাত পা খুলে দিতেই ভদ্রলোক বললেন, উফ, থ্যাংক গড। ফেলুদা বলল, কে করেছে এই দোষ আপনার? ভদ্রলোক একটু হাঁপিয়ে উঠে বললেন, মামা, কৈলাস মামা, মাথা খারাপ হয়ে গেছে ওনার। সেদিন বলেছিলাম না আপনাকে, ভোরে ঘরে এসে বসি বাতি জ্বালিয়ে কাজ করব বলে। হঠাৎ দেখি মামা ঘরে ঢুকলেন, ঢুকেই আলো নিভিয়ে দিলেন। তারপর মাথায় একটা সজোরে বাড়ি। তারপর আর কিছু মনে নেই আমার। কিছুক্ষণ হলেও জ্ঞান ফিরেছে, কিন্তু দেখি নড়তে পারছি না, মুখে শব্দও করতে পারছি না। আর কৈলাসবাবু? ফেলুদা প্রায় চিৎকার করে উঠল। জানি না। ফেলুদা এক লাফে ঘরের থেকে বেরিয়ে গেল। আমিও ছুটলাম তার পিছনে। একবার বৈঠকখানায় ঢুকে কাউকে না দেখে 3 ধাপে সিঁড়ি এক লাফে উঠে দোতলায় পৌঁছে ফেলুদা শটান কৈলাসবাবুর ঘরে গিয়ে উপস্থিত হলো। খাটের চেহারা দেখে মনে হয় সেখানে কোনো লোক শুয়েছিল, কিন্তু এখন ঘর খালি। আলমারির দরজা দেখি হাঁ করে খোলা। ফেলুদা দৌড়ে গিয়ে দেরাজ খুলে জিনিসটা বার করলো। সেটা সেই মখমলের নীল বাক্সটা। বাক্স খুলে দেখা গেল পাথরটা যেখানে থাকার সেইখানেই আছে। এতক্ষণে দেখি অবনীশবাবু এসে হাজির হয়েছেন। তার মুখের অবস্থাও শোচনীয়। তাকে দেখেই ফেলুদা বলল, ছাতের চাবি কার কাছে থাকে? ভদ্রলোক একটু থতমত খেয়েই বললেন, সে 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 তো মামার কাছে থাকে। তবে চলুন ছাতে।
এই বলে তাকে হিড় করে টানতে টানতে বার করে নিয়ে গেল। অন্ধকার সিঁড়ি দিয়ে তিনজনে ছাদে উঠে দেখি চিলেকোঠার দরজা বাইরে থেকে বন্ধ। এইবার আমি দেখলাম ফেলুদার গায়ের জোর। দরজা থেকে 3 হাত পিছিয়ে গিয়ে কাঁধা গিয়ে বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো দরজার উপরে। 4 বার দরজা ধাক্কা দিতেই পেরে শুদ্ধ দরজা ঝটাং করে খুলে গেল। ভিতরে অন্ধকার। তিনজনেই ঘরের মধ্যে ঢুকলাম। ক্রমে চোখটা সয়ে যেতেই দেখতে পেলাম অবনীশবাবুর মতো অবস্থায় একজন লোক দড়ি দিয়ে মুখ হাত বাঁধা অবস্থায় পড়ে আছেন। ইনি কে? কৈলাস চৌধুরী না কেদার চৌধুরী? দড়ির বাঁধন খুলে দিয়ে কোলপাজা করে ফেলুদা তাকে সিঁড়ি দিয়ে নিয়ে নেমে আসলো কৈলাসবাবুর ঘরে। কৈলাসবাবুর ঘরে গিয়ে তাকে বিছানায় শোয়ালো। ভদ্রলোক তখন ফ্যাল করে ফেলুদার দিকে চেয়ে রয়েছেন এবং তার ক্ষীণ গলায় বললেন, আপনি কি? ফেলুদা বলল, আগে হ্যাঁ, আমি প্রদোষ মিত্তির। চিঠিটা বোধহয় আপনি আমাকে লিখেছিলেন, কিন্তু আপনার সঙ্গে সাক্ষাৎ পরিচয় হওয়ার সৌভাগ্য আমার হয়নি। আমি অবাক হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে আছি। ইনি তবে কৈলাস চৌধুরী? ভদ্রলোক বালিশের ওপরে ভার দিয়ে খানিকটা সোজা হয়ে বসলেন। শরীরে জোর ছিল বলেই এখনো টিকে আছি, অন্য কেউ হলে এই 4 দিনে। ফেলুদা বলল, আপনি বেশি স্ট্রেস করবেন না। কৈলাসবাবু বললেন, কিছু কথা আপনাকে তো বলতেই হবে, না হলে আপনার কাছে ব্যাপারটা পরিষ্কার হবে না। আপনার সঙ্গে আর সাক্ষাৎ হবে কি করে? যেদিন আমি চিঠিটা আপনাকে দিলুম সেই দিনই আমাকে বন্দি করে ফেললো, তাও চায়ের সাথে ওষুধ মিশিয়ে অজ্ঞান করেছিল। নইলে গায়ের জোরে আমার সাথে সে পারত না। আর সেদিন থেকেই উনি কৈলাস চৌধুরী সেজে বসেছিল। কৈলাসবাবু একটু দুঃখ ভাব করে মাথাটা নেড়ে বললেন, দোষটা আমারই, জানেন। বানিয়ে বড়াই করাটা বোধহয় আমাদের রক্তে একেবারে মিশে আছে। 50 টাকা দিয়ে ওই পাথরটা আমি কিনেছিলাম জব্বলপুরের বাজার থেকে। কি দুর্মতি হলো, ফিরে এসে চাঁদার জঙ্গলের একটা গল্প খেতে বসলো। কেদারকেও তাই বলেছিল। সেই থেকেই ওর ওইটের উপরে লোভ। আমার ভাগ্যটা ও কোনোদিন সহ্য করতে পারিনি, অনেক কিছুই ও সহ্য করতে পারিনি। বোধহয় ভাবতো যে আমরা দুজনই যমজ ভাই, চোখে দেখে কোনো তফাৎ করতে পারবে না কেউ। অথচ আমার গুণ, আমার রোজগার, আমার ভাগ্য, এই ব্যাপারে ওর সাথে আমার আকাশ পাতাল তফাৎ। ওর নিজে ছিল বেপরোয়া রেকলেস। একবার তো নোট জাল করতে গিয়েও ধরা পড়েছিল। আমি তাকে কোনো রকমে বাঁচাই। বিলেত গেল আমার কাছ থেকে টাকা ধার করে। ভাবলুম আপদ বিদায় হলো। 7 দিন আগে গত মঙ্গলবার বাড়ি ফিরে দেখি পাথরটা নেই। তার কথা আমার মনেই হয়। চাকরদের উপরে চোটপাট করলো, কিন্তু কোনো ফল হলো না। বৃহস্পতিবার সকালে আপনাকে চিঠি দিলাম, আর সেই দিন রাত্রেই সে এলো। বাজারে যাচাই করে জেনেছে যে পাথরটার কোনো দাম নেই, অথচ ও দেখেছিল লাখ টাকার স্বপ্ন। ক্ষেপে একেবারে লাল হয়ে গেল। ওর টাকার দরকার, অন্তত 20,000 চাইল, কিন্তু আমি রিফিউজ করলাম। তাতে সে আমাকে অজ্ঞান করে বন্দি করলো আর বলল যতদিন না টাকা দিই ততদিন সে আমায় ছাড়বে না। আর সে সেই কদিন কৈলাস চৌধুরী সেজে বসে থাকবে, কেবল আদালতে যাবে না, বলবে অসুখ হয়েছে তাই ছুটি নিয়েছে। ফেলুদা বলল, আর আমি যখন আপনার চিঠি পেয়ে এসে পড়লাম, তখনই ভদ্রলোকের একটু মুশকিল হয়ে পড়েছিল। তাই আমায় 10 মিনিট বুঝিয়ে রেখে একটা হুমকি চিঠি আর একজন কাল্পনিক শত্রুর কথা তিনি খাড়া করলেন। এইটা না করলে আমারও সন্দেহ হতো, অথচ আমি থাকলে তার বিপদ। তাই টেলিফোনে হুমকি দিয়ে আর গাড়ি চাপা দিয়ে আমাকে হটানোর চেষ্টা করলেন। কৈলাসবাবু ভ্রুকুটি করে বললেন, কিন্তু আমি ভাবছি যে কেদার এইভাবে হঠাৎ করে আমায় রেহাই দিয়ে কেন চলে গেল। আমি তো কাল রাত অবধি তাকে টাকা দেওয়ায় অস্বীকার করেছিলাম, ওকে শুধু হাতেই চলে গেল। অবনীশবাবু যে কখন দুধ নিয়ে এসে হাজির হয়েছেন তা আমরা খেয়াল করিনি। হঠাৎই ভদ্রলোক চিৎকার করে বললেন, খালি হাতে যাবেন কেন তিনি? আমার টিকিট, আমার মহামূল্যের ভিক্টোরিয়ার টিকিট তিনি নিয়ে গেছেন। ফেলুদা অবনীশবাবুর দিকে চেয়ে চোখ বড় বড় করে বললেন, সে কি, সেটা গেছে নাকি? গেছে সেটা, আমাকে একেবারে শেষ করে দিয়ে গেল কেদার মামা। কত দাম যেন বলেছিলেন ওইটার? 20,000 টাকা। কিন্তু ফেলুদা অবনীশবাবুর দিকে ঝুঁকে গলাটা নাবিয়ে বললেন, কিন্তু ক্যাটালগে যে বলছে ওইটার দাম 50 টাকার বেশি না। অবনীশবাবুর মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল। ফেলুদা বলল, আপনার মধ্যেও তো চৌধুরী বংশের রক্ত রয়েছে, তাই না? আপনিও বোধহয় একটু রং চড়িয়ে কথা বলতে ভালোবাসেন। ভদ্রলোক এবার এক্কেবারে ছেলে মানুষের মতো কাঁদো কাঁদো মুখ করে বললেন, কি করি বলুন,
3 বছর ধরে 4000 ধুলো মাখা চিঠি ঘেটেও একটাও ভালো টিকিট আমি পাইনি, তাই মিথ্যে বলে লোকজনকে অবাক করেই একটু আনন্দ পাই। ফেলুদা হো হো করে হেসে উঠে অবনীশবাবুর পিঠ চাপড়ে বললেন, কুছ পরোয়া নেই। আপনার কেদার মামাকে আপনি যে টাইটটি দিলেন সেইটির কথা ভাবলেই দেখবেন প্রচুর আনন্দ পাবেন। যাই গে দমদম এয়ারপোর্টে একটা ফোন করে দেখি। কেদারবাবু পালাবেন আন্দাজ করেই আজ সকালে এয়ার ইন্ডিয়ায় ফোন করে জেনেছি তার একটা বোম্বাইয়ের প্লেনের টিকিট বুকিং আছে। পুলিশ থাকবে ওখানে, তাই পালাবার কোনো রাস্তা নেই। ভাগ্যিস তোপসের কনুইটা ছড়েছিল, ডেটলের ব্যাপারটাতেই প্রথম সন্দেহ করে ওনার উপর। কেদারবাবুকে গ্রেপ্তার করতে কোনো বেগ পেতে হয়নি। অবনীশবাবুর সেই 50 টাকার টিকিটটাও ফেরত পাওয়া গিয়েছিল। ফেলুদা যা টাকা পেল তাই দিয়ে আমাদের 3 দিনের রেস্টুরেন্টের খাওয়া আর 2টো সিনেমা দেখার পরেও ওর পকেটে বেশ কিছু টাকা রইল। আজ বিকেলে বাড়িতে বসে চা খেতে খেতে ফেলুদাকে বললাম, ফেলুদা, একটা জিনিস আমি ভেবে বার করেছি, সেটা ঠিক কিনা বলবে? কী জিনিস ভেবেছি শুনি? আমার মনে হয় কৈলাসবাবুর বাবা বুঝতে পেরেছিলেন কেদারবাবু কৈলাসবাবু সেজে বসে আছেন, আর সেই জন্যই সেদিন তিনি কটমট করে চেয়েছিলেন। বাবারা নিশ্চয়ই তার যমজ ছেলেদের মধ্যেও তফাৎ করতে পারে, তাই না? এক্ষেত্রে তা যদি নাও হয় তাহলেও তোর ভাবনাটা আমার ভাবনার সাথে মিলে গেছে, তাই আমি তোকে সম্মানিত করছি। এই বলে ফেলুদা আমার প্লেট থেকে একটা জিলিপি তুলে নিয়ে তার মুখে পুরে দিল। এতক্ষণ শুনছিলেন কৈলাস চৌধুরীর পাথরের 2য় পর্ব। গল্প পাঠে ফেলুদা এবং তোপসের চরিত্রে আমি রাজীব, অবনীশবাবুর চরিত্রে রমেন, কৈলাসবাবু এবং সমগ্র পর্ব পরিচালনায় রতন। গল্পের সূত্রধার সঞ্চারী, সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইনিংয়ে আমি রাজীব। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল গল্পের দুনিয়া, এবং আপনারা আপনাদের পছন্দের গল্প পাঠাতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ গল্পের দুনিয়া, এবং আমাদের ইমেল আইডি গল্পের দুনিয়া 008@gmail.com-এ